রাত্রি অনেকবার চেষ্টা করেছিল রাতের বেলার নিঝুমের সাথে কথা বলার, কিন্তু ও নিজের কাজকর্মের প্রতি অত্যন্ত লজ্জিত, আর তাছাড়া নিঝুম তাকে সম্পূর্ণ ইগনোর করে চলছে তা দেখে ও লজ্জায় কিছু বলতে পারেনি। সকালবেলা রাত্রিরও ঘুম ভাঙতে দেখল যে নিঝুম ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। নিঝুম শুধু টাওয়েল পরে বেরিয়ে এল, মাথার চুলগুলোতে বিন্দু বিন্দু জলের ফোঁটা রয়েছে, বুকের ঘন লোমগুলোতেও জলের ফোঁটা বিদ্যমান যা স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে নিঝুমের সারা শরীর জুড়ে। রাত্রি আজ নিঝুমকে গভীরভাবে লক্ষ্য করেছে, এর আগে কোনো দিন এতটা গভীরভাবে লক্ষ্য করেনি ও। রাত্রি যেই নিঝুমকে কিছু বলতে যাবে তার আগে নিঝুম জামাকাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিঝুমের ব্যবহারে রাত্রি অনেক কষ্ট পেল, তার কারণ এতদিন ও নিঝুমকে এত অপমান করা সত্ত্বেও নিঝুম কখনো তার সাথে এমন ব্যবহার করেনি, আর আজ তার সামান্য একটা ভুলের জন্য নিঝুম তার সাথে এরকম ব্যবহার করছে। ব্যাপারটা রাত্রির কাছে সামান্য হলেও নিঝুমের কাছে হয়তো ব্যাপারটা সামান্য নয়। এইটুকু সামান্য কথা হয়তো রাত্রির মনে কখনো আসেনি। নিজের ভালোবাসার মানুষের দ্বারা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে নিঝুম সবসময়, কিন্তু তাও মুখ ফুটে কোনো দিনও তার প্রতিবাদ করেনি ও। কিন্তু যখনই রাত্রি তাকে ডিভোর্সের কথাটা বলেছে সে কথাটা মেনে নিতে পারেননি ও। ওর মনটা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, যা জোড়া লাগাতে হয় হয়তো রাত্রির বহুযুগ লেগে যাবে। চোখের কোনো এক ফোঁটা জল আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করে মুছে নিয়ে দুর্বল শরীরটা নিয়ে ওয়াশরুমে গেল রাত্রি। শরীর অসুস্থ থাকার জন্য কালকে অফিসে যেতে পারেনি, তাই আজকে অফিসে যেতেই হবে আর আনহাকে বলবে যে ও নিঝুমকে ডিভোর্স দিতে পারবে না। নতুন করে সব শুরু করতে চাইছে রাত্রি, কিন্তু আদৌ কি তা এখন আর সম্ভব? নিঝুম তো বলেই দিয়েছে যে বাচ্চার জন্ম দিয়ে বাচ্চাটা নিঝুমের কাছে রেখে রাত্রি যেন চলে যায়, তাই এখন আর কিছু করার নেই। নতুনভাবে শুরু করতে গেলে নিঝুম হয়তো এখন আর চাইবে না বলে রাত্রির ধারণা। রাত্রি ফ্রেশ হয়ে আসল রেডি হয়ে সমস্ত কিছুর সাথে ডিভোর্স পেপারটাও ব্যাগে গুছিয়ে নিল, তারপর নিচে গেলে ব্রেকফাস্ট করার জন্য। নিঝুম হয়তো এখনও অফিসে যায়নি, তাই রাত্রি দ্রুত পা চালিয়ে নিচে গেল। গিয়ে দেখল তার ধারণাই ঠিক, নিঝুম এখনো অফিসে যায়নি। এটা দেখে রাত্রি বেশ অনেকটা খুশি হল। এরপর ধীরে ধীরে নিঝুমের সামনের চেয়ারটায় বসল। নিঝুমের পাশের চেয়ারটায় বসার সাহস জুগিয়ে উঠতে পারেনি ও। নিঝুমের মা, কিরে মা, তুই কি অফিসে যাচ্ছিস? রাত্রি: হ্যাঁ মা, অফিসে যাচ্ছে। আর তাছাড়া তুমি চিন্তা করো না, আমার শরীর এখন অনেকটাই সুস্থ, আমার কিছু হবে না। নিঝুমের বাবা: তা বললে কি হয় রে মামনি, তোর এই অবস্থা, অফিসে যাওয়ার কোনো দরকার নেই, আর আমাদের অফিসের স্টাফের অভাব নেই যে তোকে ওখানে গিয়ে কাজ করতেই হবে। রাত্রিকে যে আজকে অফিসে যেতেই হবে, কারণ আনহার সাথে কথা বলার খুব জরুরি, সেই কারণে। ওদের কথার মাঝখানে নিঝুম বলে উঠল: আমার খাওয়া হয়ে গেছে, আমি আসছি। নিঝুমের মা: তুই তো কিছুই খেলি না, না খেয়ে চলে যাচ্ছিস যে? নিঝুম রাত্রির ওদিকে তাকিয়ে বলল: আমার খিদে নেই। এরপর নিঝুম চলে যেতে লাগল, তখন রাত্রি নিঝুমকে ডেকে উঠল: আপনি আমাকে নিয়ে যাবেন না? রাত্রির কথা শুনে নিঝুম অনেক অবাক হল, তার কারণ এর আগে রাত্রে কখনো এরকম কথা বলেনি। যতটা সম্ভব নিঝুমকে এড়িয়ে চলেছে, আর নিঝুম যতবার বলেছে ততবারই বিরক্ত হয়েছে, তাই রাত্রির থেকে এই ধরনের কোনো কথা শুনে নিঝুম অবাক না করে পারল না। নিঝুম একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল: বাড়িতে আরও অনেক গাড়ি আছে, তাতে করে চলে এস, আমার তাড়া আছে। নিঝুম: মামনি আমি আসছি বলে বেরিয়ে গেল। নিঝুমের কথায় রাত্রির চোখের জল চলে এলো, তার কারণ কালকে অবধি সব ঠিক ছিল, হঠাৎ একটা রাতের মধ্যে সমস্ত কিছু কিভাবে পরিবর্তন হয়ে গেল তাই ও ভাবছে। নিঝুমের মা পরিস্থিতি সামাল দিতে রাত্রিকে বললেন: না রে মা, নিঝুম হয়তো খুব ব্যস্ত আর বলল না যে অফিসে কোনো তাড়া আছে, সেই জন্যই তোকে এরকম বলল, না হলেও তোকে নিয়ে যেতে দেখতিস। রাত্রি: হমম। রাত্রি আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে নিল, যদিও খেতে ইচ্ছা করছিল না,
শরীরটা দুর্বল বলে একটু মুখে তুলে নিল খাবার। রাত্রি বাড়ি থেকে বেরিয়ে গেল গাড়ি নিয়ে নয়, রিকশা করে। অফিসে। নিঝুম, তোমার বৌমা কি তোমার গাড়িতে এসেছে রহিম চাচা? রহিম চাচা, তুমি যাওয়ার সময় বললে না যে বৌমাকে যেন আমি নিয়ে আসি? তখন আমি বললাম গাড়িতে আসার জন্য, কিন্তু আমার কথা শুনল না। দেখলাম রিকশা নিয়ে এল, আমি অনেক জোর করা সত্ত্বেও এল না। নিঝুম, আচ্ছা রাখছি রহিম চাচা, দরকার হলে পরে আবার কল করব আপনাকে। রহিম চাচা, আচ্ছা বাবা। আসলে রহিম চাচা নিঝুমের বাড়িতে অনেক বছর ধরে কাজ করছেন, তাই জন্য নিঝুমের সঙ্গে ওনার সম্পর্কটা একটু আলাদা। নিঝুমের এই মুহূর্তে রাত্রির প্রতি খুব রাগ হচ্ছে, কারণ একেই রাত্রি শরীর খারাপ, তারপরে ও প্রেগনেন্ট, বাইরে চলাচলে করে, রিকশা করে। আসলে রিকশার ঝাঁকুনিতে শরীর আরও খারাপ করতে পারে, আর তাছাড়া এই অবস্থায় বেশি জার্নি করা উচিত নয়। তাও রাত্রি নিঝুমের কথা শুনল না। রাত্রি ক্লান্ত হয়ে এসে নিজের ডেস্কে বসতেই আনহা এসে হাজির। আনহা, তুমি কালকে অফিসে আসলে না কেন? আর ডিভোর্সের কাজটা কি হয়েছে? রাত্রি, আমি এখন ওনাকে ডিভোর্স দিতে পারবো না। রাত্রির কথা শুনে আনহা এবার অনেকটা অবাক হলো আর রেগে গিয়ে বলল, কেন দেবে না তুমি ডিভোর্স? নিঝুমকে জন্য কি এমন দরদ উতলে পড়ল যে এক রাতের মধ্যে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল? রাত্রি, আমি ডিভোর্স দিতে পারবো না, তার কারণ আমি প্রেগনেন্ট, তাই এই মুহূর্তে নিজের সন্তানের কথা ভেবে আমি এই সমস্ত সিদ্ধান্ত নিতে পারছি না, তাই আমাকে আপনি ক্ষমা করবেন, বলে ও যেই জলের গ্লাসটাতে হাত দিতে গেল আনহা তখন গ্লাসটা কেড়ে নিল। রাত্রে, কি হলো, আপনি গ্লাসটা যে কেড়ে নিলেন যে? তখনই পিছন থেকে নিঝুম আনহাকে জিজ্ঞাসা করল, তুই এখানে কি করছিস? আনহা মনে মনে ভাবল নিঝুম কিছু দেখে ফেলেনি তো, তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ও বলল, রাত্রিকে দেখে ওর শরীরটা খারাপ মনে হলো, তাই রাত্রিকে দেখে ওকেই জল খেতে বলছি, এই বলে রাত্রির রাতে গ্লাসটা ধরিয়ে দিল। রাত্রি আনহার কাজকর্ম দেখে অবাক, কারণ কিভাবে অবলীলায় মিথ্যা কথা বলে দিল নিঝুমের সামনে। নিঝুম রাত্রিকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু আমার কেবিনে এসো, দরকার আছে তোমার সাথে। আনহা, তোর ওর সাথে কি দরকার? নিঝুম, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে, আর সে কথাটা কি আমি তোকে বলবো? নিঝুমের কথা শুনে রাত্রে খুব খুশি হল, আর আনহা তো জলে পুড়ে শেষ। নিঝুম কথাটা বলে ওর নিজের রুমে চলে গেল, ওর পিছন পিছন রাত্রি হয়ে গেল। নিঝুম, রহিম চাচা তোমাকে রহিম চাচার সঙ্গে গাড়িতে আসতে বললে, তুমি আসলে না কেন? কলমটা নাড়াতে নাড়াতে রাত্রি আমতা আমতা করে, আসলে এমনি আসিনি, আমি আমার ইচ্ছা হলো বাইরে রিকশায় হাওয়া খেতে খেতে আসব, সেই জন্য। নিঝুম এবার হাত দিয়ে টেবিলে একটা জোরে বাড়ি দিল, এতে রাত্রি চমকে গেল, কারণ নিঝুম রাত্রির উত্তর শুনে রেগে গেছে সেটা রাত্রি বুঝতে পেরেছে। নিঝুম, সব সময় তুমি যেটা চাইবে সেটাই হবে এমনকি কোথাও লেখা আছে? আর ভুলে যেও না তোমার সাথে আমার বেবি আছে, আমার বেবির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়ব না, মনে রেখো। রাত্রি ভেবেছিল নিঝুম হয়তো রাত্রি গাড়িতে আসেনি বলে এমন বলল, কিন্তু নিঝুম যে ওর বেবির জন্য কথাটা বলেছে সেটা রাত্রি বুঝতে পারেনি আগে। রাত্রি মনে মনে ভাবল, আমাকে আপনি ঘৃণা করলেও আমার সন্তানকে তো আপনি ঘৃণা করেন না, তাই আপনার কাছে আমার সন্তান আমি দিয়ে নিশ্চিন্ত থাকতে পারব, কারণ আপনি খুব ভালো রাখবেন ওকে, সেটা আমি জানি। মায়ের আদর কি সেটা ওকে কখনোই বুঝতে দেবেন না। রাত্রি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। নিঝুম, পরের দিন থেকে ঠিক আমি যেভাবে বলবে সেভাবে চলবে, আর গাড়ি নিয়ে আসবে, ঠিক আছে? নয়তো আমার সাথে আসবে, আর যদি আমার কথার অবাধ্য হয়েছে তো ভালো হবে না, মনে রেখো। নিঝুম নিজেকে কিছুটা শান্ত করে, এখন তুমি তোমার নিজের কাজে যাও, আর যাওয়ার সময় আনহাকে পাঠিয়ে দিও। রাত্রি, আচ্ছা। রাত্রি চলে যেতেই নিঝুম রাগ করে টেবিলে আরেকটা বাড়ি দিল হাত দিয়ে। নিঝুম কি দরকার ছিল মেয়েটাকে এভাবে ভয় দেখানোর? কত ভয় পেল ও।
কিছুক্ষণ পর আনহা এল নিঝুমের ঘরে। আনহা, তুই আমাকে ডেকেছিস নিঝুম? নিঝুম, ডেকেছিলাম, কিছু কাজের কথা আছে সেই জন্য। আনহা চেয়ারে বসে, কি কাজের কথা বল। আনহা, 2 কাপ কফি অর্ডার করে রাত্রিকে আনতে ভুলি কেমন? আনহার কথা শুনে নিঝুম রেগে গেল, রেগে গিয়ে বলল, তুই কি ওকে অফিসের চাকর ভেবেছিস যে তুই ওকে যেটা অর্ডার করবি ও সেটাই শুনবে? ও কি এখানে কপি দেওয়ার কাজ করে? নিঝুমের কথা শোনা আনহা কিছুটা ভরকে গেল, ওভাবে ভাবেনি নিঝুম এভাবে রিয়্যাক্ট করবে। আনহা, না, আসলে আমি ওভাবে বলতে চাইনি। নিঝুম এবার 2 কাপ কফি অর্ডার দিল। নিঝুম, তো এবার কাজের কথায় আসি। আসলে কাজটা হচ্ছে 1 সপ্তাহের জন্য তোকে সিলেট যেতে হবে, ওখানে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে তোকে। এখানে অনেক কাজ আছে বলে এখানকার কাজ আমাকে সামলাতে হবে, তাই আমি একটু কাজটার জন্য তোকে সঠিক ভাবলাম। নিঝুমের অফারটা আনহার পছন্দ হলো না, তার কারণ আনহা যদি এখান থেকে চলে যায় তাহলে তার যদি নিঝুমেরও আর রাত্রির মদ সম্পর্কটা ঠিক হয়ে যায়, তাহলে হাজার চেষ্টা করলেও আর কোনোভাবে ও কিছু করতে পারবে না। তাই ও ভাবল নিঝুমকে যদি পাঠানো যায় তাহলে এর মধ্যে রাত্রিকে নিঝুমের জীবন থেকে সরিয়ে ফেলতে ওর সুবিধা হবে। আনহা, আমি যেতে পারবো না রে, আসলে বাপির শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে আমাকে মাঝে মাঝে একটু দেখাশোনা করতে হচ্ছে আর কি। নিঝুম গোমরা মুখ একটু ভেবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই যাচ্ছি, তাহলে এদিকের কাজটা তুই সামলে নিস। আনহা, তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব খুব ভালোভাবে। বাড়ি ফেরার সময় নিঝুম দেখল রাত্রি অফিস থেকে বেরিয়ে আসছে। রাত্রিকে বেরিয়ে আসতে দেখে নিঝুম রাত্রিকে বলল, আমার সঙ্গে চল, রিকশা করে কোনো দরকার নেই। রাত্রি আর কোনো কথা বাড়াল না, ও নিঝুমের পাশে বসে গেল গাড়িতে। গাড়ি চলছে, হঠাৎ নিঝুম বলে উঠল, নিঝুম, আমরা পরশুদিন সিলেট যাচ্ছি। রাত্রি, আমরা মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি? নিঝুম, আমরা মানে আমি আর তুমি। রাত্রি, কিন্তু আমি কেন যাব? আমার ওখানে কি কাজ? নিঝুম, ওখানে তোমার কাজ আছে তার জন্যই যাবে, না হলে এমনি এমনি নিশ্চয়ই তোমাকে আমি নিয়ে যাচ্ছি না। নিঝুমের কথাটা শুনে রাত্রির একটু খারাপ লাগল, তার কারণ হল নিঝুম হতে তাকে এমনি নিয়ে যাচ্ছে, নিঝুমের সেখানে কাজ বলে। রাত্রি, ওহ। নিঝুম, কিন্তু ওখানে যাওয়ার আগে তোমার একবার ডাক্তারের চেকআপ করানো দরকার, তো কালকে আমরা চেকআপে যাব। আমি 1 সপ্তাহ ছুটি নিয়েছি আর তোমারও ছুটি, তাই চেকআপ করে কিছু শপিং করার থাকলে শপিং করে নিও। রাত্রি, আমি কি একা একা যাব? নিঝুম, না, আমিও যাব তোমার সাথে। নিঝুমের কথা শুনে রাত্রি খুশি হল। রাতের বেলা নিঝুমের বাবা মা, নিঝুম, রাত্রি সবাই ডিনার করতে বসেছে, তখন সকলের কথার মাঝখানে নিঝুম বলে উঠল, নিঝুমের বাবা, শুনলাম তুমি নাকি 1 সপ্তাহ ছুটি নিয়েছ আর তার সঙ্গে রাত্রি, ও তা কারণটা কি আমি জানতে পারি? কথাটা বেশ হাসি মুখে বললেন। নিঝুম, বাবা, আমাদের সিলেটের জন্য যে নতুন প্রজেক্ট করা হচ্ছে ওই প্রজেক্টের জন্য আমি আনহাকে চুজ করেছিলাম ওটা সামলানোর জন্য, কিন্তু আনহা বলল আঙ্কেলের শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য ও যেতে পারবে না, ওই আপাতত আঙ্কেলের একটু টেক কেয়ার করছে, তার জন্য আমি ভাবলাম যে প্রজেক্টের জন্য আমি যাব, তাই 1 সপ্তাহ ছুটি নিয়েছি আর রাত্রি ও যাচ্ছে আমার সঙ্গে। নিঝুমের বাবা মুচকি হেসে নিঝুমকে বললেন, সে তো খুব ভালো কথা, তা ছাড়া তোদের বিয়ের পরেও তো তোরা কোথাও ঘুরতে যাসনি, এই সুযোগে তাদের একটু ঘোরাও হয়ে যাবে। আসলে এই প্রজেক্টে রাত্রির উপস্থিতি বা অনুপস্থিতি কোনো কিছুই তেমন একটা প্রভাব ফেলবে না, কিন্তু যেহেতু রাত্রির প্রেগন্যান্সি অবস্থায় ওর মন মানসিকতা যদি খারাপ থাকে তাহলে ওর ওপর আর বেবির ওপর প্রেশার পড়বে, আর নিঝুম নিজেও এটা কিছুতেই চায় না, ও চায় রাত্রি খুশি থাকুক। রাত্রির উপর একটা চাপা অভিমান কাজ করলেও রাত্রির সঙ্গে কিছু মুহূর্ত একা কাটাতে চাই, তাতে করে যদি ওদের ভুল বোঝাবুঝিটা একটু কমে।
নিঝুমের নিজেরও ভালো লাগছে না রাত্রির সঙ্গে এরকম ব্যবহার করতে, কিন্তু রাত্রি নিঝুমের সঙ্গে যা করেছে তাতে নিঝুম কষ্ট পেয়েছে। নিঝুমের আম্মু, রাত্রি আমাকে বলল যে তোরা নাকি কালকে ডাক্তারের চেকআপের জন্য যাচ্ছিস, তা যখন যাচ্ছিস তখন একটা কাজ কর। রাত্রির আম্মু ওখানে একা থাকেন, তাছাড়া রাত্রিও বাড়ি থাকবে না, আমারও খুব একটা ভালো লাগবে না, একা একা ফিল করব, তাই ওর আম্মুকে সাথে করে নিয়ে আসিস, উনিও আমাদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, উনি একা মানুষ আর কতদিন একা একা থাকবেন। রাত্রি না থাকায় মনটা খারাপ লাগবে। রাত্রি নিঝুমকে ওর সিদ্ধান্তের কথা কিছু জানায়নি, তার কারণ হচ্ছে নিঝুমকে যদি ও বলে তার মাকে আনতে যাওয়ার কথা আর নিঝুম যদি রাগে যাওয়ার জন্য না করে দেয় সেই ভয় কিছু বলছে না। রাত্রি অপেক্ষায় রয়েছে নিঝুম কি উত্তর দেয় সেটা শোনার জন্য। নিঝুম, আচ্ছা আম্মু, চেকআপ করিয়ে রাত্রির শপিং করা হয়ে গেলে আমি আর রাত্রি মিলে ওনাকে নিয়ে আসব। আমিও সে কথাটাই ভাবছিলাম, উনি একা মানুষ, তাছাড়া শরীরও অসুস্থ, আর কতদিনই বা একা একা থাকবেন। যদি আমাদের সকলের মাঝখানে থাকেন উনারও একটু ভালো লাগবে। নিঝুমের উত্তর শুনে রাত্রি নিজামের মুখের দিকে তাকালো, কারণ রাত্রি নিঝুমের থেকে হয়তো এরকম একটা উত্তর আশা করেছিল। রাত্রি জানে নিঝুম তার সঙ্গে খারাপ ব্যবহার কখনোই করতে পারবে না, আর নিঝুম রাত্রিকে যথেষ্ট ভালোবাসে, এখন হয়তো রেগে আছে তাই। নিঝুমের মা রাত্রিকে ডেকে বললেন। নিঝুমের মা, রাত্রি মামনি, তোর কি শরীর খারাপ লাগছে? কিছুই তো খাচ্ছিস না। রাত্রির এই মুহূর্তে খুব কান্না পাচ্ছে, ওর মাকে খুব মিস করছিল অনেক দিন ধরে, কিন্তু সাহস করে নিঝুমকে বলে উঠতে পারেনি। এই মুহূর্তে চোখে জল চলে এসেছে ওর, তাই চোখের জল লুকাতে রাত্রি বলল, আম্মু আমার খিদে নেই, আমি না রুমে যাচ্ছি, একটু টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিতে চাই। নিঝুমের মা, কিন্তু কিছুই খেলি না তো? রাত্রি, এই মুহূর্তে কিছু খেতে ইচ্ছা করছে না, তাছাড়া লাঞ্চের সময় একটু খাওয়া বেশি হয়ে গেছে, তো সেই কারণে হয়তো ওই রকম হচ্ছে। রাত্রির কথা শুনে নিঝুম আর কিছু বলল না, এরপর রাত্রি উঠে ও ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রাত্রে ঘরে বসে আছে আর মাঝে মাঝে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, এটা হয়তো দুঃখ আর আনন্দ মিশ্রিত একটা মুহূর্তের চোখের জল। রাত্রি ঠিক বুঝে উঠতে পারছে না এটা ওর কী ধরনের অনুভূতি। হঠাৎই দরজা খোলার শব্দে চমকে উঠল আর তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজার দিকে তাকাতেই দেখল নিঝুম খাবার নিয়ে রাত্রির দিকে এগিয়ে আসছে। নিঝুমকে দেখে রাত্রি দাঁড়িয়ে পড়ল। রাত্রি, এ কি আপনি খাবার নিয়ে এলেন যে? নিঝুম, আমি জানি তোমার খিদে আছে, কিন্তু তাও তুমি না খেয়ে চলে এসেছ, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। রাত্রি, এটা আপনার ভুল ধারণা, আমার খিদে পায়নি, আর আমার খিদে পেলে আমিও বসে খেয়ে নিতাম। নিঝুম রাত্রির দিকে এগিয়ে গেল। না ঝুম, রাগ অভিমান কষ্ট কখনো খাবারের উপর দেখাতে নেই, এতে খাবারের অমর্যাদা করা হয় আর আমি সেটা পছন্দ করি না। আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি। নিঝুমের কথা শুনে রাত্রি আর চোখের জল আটকে রাখতে পারল না, কেঁদে দিল ফুপিয়ে। নিঝুম বুঝতে পেরেছিল যে রাত্রির খুব কান্না পাচ্ছিল, সেই জন্য চোখের জল সকলের থেকে লুকিয়ে রাখার জন্য ঘরে চলে এল, তা বুঝতে পেরে নিজেই রাত্রির জন্য খাবার এনেছে। এটাই হয়তো নিজের কাছে মানুষের প্রতি অদ্ভুত এক অজানা নামহীন ভালোবাসা। নিঝুম নিজেই মাঝে মাঝে বুঝতে পারে না যে ও রাত্রির চাওয়া পাওয়াগুলো এত সহজে কি করে বুঝতে পারে, এটা ভেবে ওর অনেক অবাক লাগে। এরপর নিঝুম রাত্রির চোখের জল মুছে দিয়ে রাত্রিকে বিছানায় বসিয়ে দিয়ে ভাতের প্লেট থেকে এক লোকমা ভাত নিয়ে রাত্রির মুখের সামনে ধরল। নিঝুম, হা করো। রাত্রি ফোপাতে ফোপাতে বলল, আপনি গুলো নিয়ে যান, আমি খাবো না। নিঝুম, আমি আর একবার বলবো না, কিন্তু রাত্রি, খাওয়ার জন্য লাস্ট বার বলছি, খেয়ে নাও। অনেকটা কঠিন স্বরে বলল নিঝুম কথাটা। নিঝুমের এমন কণ্ঠস্বর শুনে রাত্রি ভয় পেয়ে তাড়াতাড়ি খেয়ে নিল। রাত্রির কাণ্ড দেখে নিঝুমের খুব হাসি পাচ্ছে, কারণ রাত্রি যে এতটুকুতে ভয় পেয়ে যাবে সেটা নিঝুম আশা করেনি। তবে নিঝুম খেয়াল করেছে কালকের পর থেকে রাত্রি কেমন একটা চুপচাপ হয়ে গেছে।
তাহলে ওর মনে কি অন্য কিছু চলছে যেটা এখনো নিঝুম আঁচ করতে পারেনি? যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা নিঝুমকে অবশ্যই জানতে হবে, কারণ রাগ করে থেকে কোনো কিছু সমস্যার সমাধান হয় বলে নিঝুম মনে করে না। এরপর নিঝুম সমস্তটা রাত্রিকে খাইয়ে দিল, সযত্নে রাত্রিরও মুখটা মুছে দিল। মুখটা মুছে দিয়ে যেই ঘর থেকে বেরিয়ে যেতে যাবে তখনই রাত্রি নিঝুমকে বলে উঠল, রাত্রি, আপনি কি গেস্টরুমে ঘুমাবেন? নিঝুম রাত্রির দিকে ঘুরে একটা তাচ্ছিল্যের হাসি হেসে, ওখানেই তো আমার জায়গা। রাত্রি, আপনি চাইলে আপনার এই ঘরে অর্থাৎ আপনার নিজের ঘরে এসে ঘুমাতে পারেন, আমার কোনো সমস্যা হবে না। নিঝুম, আমার মনে হয় না তোমার কথা অনুযায়ী আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছে যে তাতে আমরা এক ঘরে এক ছাদের নিচে ঘুমাতে পারি। নিঝুমের কথা শুনে রাত্রি মাথাটা নিচু করে নিল, কারণ আজকে ওর বলা কথাটাই নিঝুম ওকে ফেরত দিচ্ছে। অবশ্য ফেরত দেওয়ারও যথেষ্ট কারণ আছে। কথাটা বলে নিঝুম ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রির চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে, বালিশের অনেকাংশেই ভিজে গেছে, অনুশোচনায় ভুগছে ও। হঠাৎ লাইট জ্বলতেই তাকিয়ে দেখে নিঝুম বালিশ নিয়ে সোফার দিকেই এগিয়ে যাচ্ছে, তারপর লাইট অফ করে দিয়ে নিঝুম শুয়ে পড়ল। রাত্রির মধ্যে এতক্ষণ যে খারাপ লাগাটা কাজ করছিল সেটা যেন নিমেষে উধাও হয়ে গেল। সকালে নিঝুম আর রাত্রি রেডি হয়ে নিচে নেমে গেল, গিয়ে দেখল নিঝুমের মা রান্নাঘরে কিছু কাজ করছেন। ওনাকে রান্নাঘরে কাজ করতে দেখে রাত্রি ওনার দিকে এগিয়ে গেল। রাত্রি, মামুনি, আমরা আসছি, আপনি সাবধানে থাকবেন আর চিন্তা করবেন না। নিঝুমের মা, আচ্ছা, সাবধানে যাস, তোদের নিয়ে বড় চিন্তা হয়। রাত্রি মুচকি হেসে, তুমি কোনো চিন্তা করো না, আচ্ছা আমরা আসলাম। রাত্রি বাইরে গিয়ে দেখল নিঝুম কারের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। গায়ে একটা হোয়াইট রঙের শার্ট, চুলগুলো স্পাইক করা জেল দিয়ে, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, পায়ে ব্র্যান্ডেড শু আর একটা ব্লু ডেনিম প্যান্ট পরে গাড়িতে হেলান দিয়ে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। রাত্রি নিঝুমকে দেখে এক প্রকার ক্রাশ খেলে, তাও সেটা সাথে সাথে হজম করে নিল, কারণ এই মুহূর্তে নিঝুমের উপর ক্রাশ খেলেও নিঝুম তার ওপর ক্রাশ খাবে না। রাত্রিকে এগিয়ে যেতেই নিঝুম দরজা খুলে দিল। রাত্রি গাড়ির ভিতরে গিয়ে বসল, তারপর নিঝুম নিজে ড্রাইভিং সিটে বসে গেল। নিঝুমের আপন মনে গাড়ি চালাচ্ছে। রাত্রি মনে মনে ভাবছে, আগেই ভালো ছিল যে নিঝুম রাত্রিকে চুপি চুপি আর চোখে দেখত, আর ভালো লাগার কথাবার্তা সব যা সমস্যা খেয়াল রাখত। এখনো নিঝুম খেয়াল রাখে, কিন্তু সেটা ভালোবেসে নয়, কর্তব্যজনিত কারণে। পরিস্থিতি মানুষকে শুধরে দেয়, এখন এটা ও ভালোই বুঝতে পারছে। ডাক্তারের চেম্বারে ডক্টর নিঝুম আর রাত্রির উদ্দেশ্যে বললেন, চিন্তার কোনো কারণ নেই, তবুও ওনার বয়সটা খুব অল্প। অল্প বয়স তো যে, তাই সবসময় খেয়াল রাখবেন, আর কোনো ভারী কাজ করতে দেবেন না। বেশি উঠানামা যেন না করে সিঁড়ি দিয়ে, আর একেবারে বেশি খাওয়ার দরকার নেই, তাহলে হজম করতে পারবেন না। অল্প অল্প করে খাবেন, কিন্তু ঘন ঘন খাবেন। রাত্রি কিছু বলতে যাবে তার আগেই নিঝুম বলে উঠল, আমি সম্পূর্ণ খেয়াল রাখব ডাক্তার, যতই হোক আমার সন্তান বলে কথা। রাত্রির দিকে একবার তাকিয়ে কথাটা বলল। নিঝুমের চোখের চাহনিতে রাত্রি বুঝতে পারল যে নিঝুম বোঝাতে চাইছে। নিঝুমের কথা শুনে রাত্রি মাথা নিচু করে নিল। এই মুহূর্তে ওর জোরে কাঁদতে ইচ্ছা করছে, ওর নিজের একটা ভুলের কারণে সবকিছু হারিয়েছে ও। এরপর ওরা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিলেন, নিঝুম প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বেরিয়ে আসল। নিঝুম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওষুধ কিনে নিয়ে আসছি। নিঝুমের কথা শুনে রাত্রি কেবল উত্তরে মাথা নাড়াল, যার অর্থ হল ওকে। নিঝুম এরপর ওষুধের দোকানে গেল। রাত্রি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঝুমের জন্য অপেক্ষা করছিল, তখনই কেউ একজন পেছনে থেকে ডেকে উঠল ওর নাম ধরে। ছেলেটি দৌড়ে দৌড়ে ওর দিকে এল। ছেলেটিকে দেখে বোঝাই যাচ্ছে যে রাত্রির সঙ্গে কথা বলার জন্য ওর মধ্যে অনেক আকুলতা রয়েছে, সেই কারণে এমন করে এসেছে।
রাত্রি, আহনাফ তুই আর পাগলের মতো কেন দৌড়াচ্ছিলিস? ডাকতে পারতিস জোরে আর আস্তে আস্তে আসতিস। আহনাফ, কতদিন পর তোর সাথে দেখা দোস্ত, দৌড়ে না এসে কি করে পারি বল। সেই বছরের শুরুতে তোকে কলেজে দেখলাম, তারপর তোকে দেখলাম না। যোগাযোগ করার চেষ্টা করেছি বাট পারিনি। আর আন্টি কেমন আছেন? রাত্রি, আম্মু বেশ ভালোই আছে, আসলে বিশেষ সমস্যার কারণে যোগাযোগ করতে পারিনি। আহনাফ রাত্রির দিকে একবার তাকিয়ে বলল, তুই কি বিয়ে করেছিস রাত্রি? রাত্রি মুচকি হেসে বলল, হ্যাঁ, এই তো প্রায় 3 মাস হতে চলল। আহনাফ, তা তোকে দেখেই বুঝতে পারছি। প্রেসক্রিপশনটা দেখে বলল, কিসের প্রেসক্রিপশনটা? রাত্রির বেশ লজ্জা লাগছে, কারণ এত অল্প বয়সে প্রেগন্যান্ট হয়ে গেছে ও। আর এখনকার দিনে এই ধরনের ঘটনা খুব কমই ঘটে, সবাই অত্যন্ত ম্যাচিওর হয়। আহনাফ ওর হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে, প্রেগনেন্ট। মুচকি মুচকি হাসছে। আহনাফ, তা তোর স্বামী ভালোবাসাটা কি একটু বেশিই দেয়, এত তাড়াতাড়ি সব? রাত্রি, ফাজলামো ছাড় আর বল, আমার শ্বশুর বাড়িতে কবে আসবি? আহনাফ, আপনি যেদিন ইনভাইট করবেন সেদিনই যাব। দূর থেকে নিঝুম রাত্রির উপর নজর রাখছে। নিঝুম তখনই হঠাৎ দেখল রাত্রি একটা ছেলের সাথে বেশ হেসে হেসে গল্প করছে, আর তা দেখে নিঝুমের রাগের শেষ নেই। এই মুহূর্তে জেলাসিটাই বেশি কাজ করছে ওর মধ্যে। নিঝুম মনে মনে ভাবছে, কই আমার সাথে তো এরকম হেসে হসে কথা বলে না। সব সমস্যা তো আমার সাথেই, আমিই তো সব ভুল করেছি। নিঝুম যতক্ষণে রাত্রের দিকে এগিয়ে আসছিল তার মধ্যে আহনাফ রাত্রির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ওর একটা তাড়া ছিল সেই কারণে। তারপর ওরা গাড়িতে উঠলা। গাড়ি আপন গতিতে চলছে আর চলছে দুজনের মধ্যে নীরবতা। নিঝুম নিজের কৌতূহলটা রাখতে না পেরে রাত্রিকে জিজ্ঞাসা করে ফেলল, ওই যে ছেলেটার সাথে কথা বলছিলে সেই ছেলেটা তোমার কে হয়? রাত্রি নিঝুমের কথায় বেশ অবাক হল, তার কারণে এর আগে নাঝুম কখনো জিজ্ঞাসা করেনি এরকম কোনো প্রশ্ন। নিঝুমের বলার ভঙ্গি দেখে রাত্রি ভাবল নিঝুম হয়তো জেলাস। পরক্ষণেই ভাবল যে নিঝুম কেন জেলাস হতে যাবে? আর যদি হয়েও থাকে তাহলে ওকে আরেকটু জেলাস করা যাক। রাত্রি, ও আসলে আমার। কথাটা বেশ একটু টেনে বলল রাত্রি। নিঝুম, হ্যাঁ, ও তোমার কি হয় সেটাই তো জানতে চাইছি। বেশ রেগে। রাত্রি, ও আমার কলেজের ফ্রেন্ড। নিঝুম রাত্রির কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, তা অনেক ধরনের ফ্রেন্ডই তো হয়, যেমন বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ও তোমার কোনোটা? রাত্রি এবার একটু থেমে আর অনেকক্ষণ সময় নিয়ে বলল, সেরকম কিছুই ভাবতে পারেন, দুটো অপশন এর মধ্যে যে কোনো একটা। নিঝুমের হয়তো আর বুঝতে বাকি রইল না রাত্রি কি বোঝাতে চাইছে। এই মুহূর্তে ওর খুব রাগ হচ্ছে, কিন্তু তা প্রকাশ করল না। নিঝুম নিজেকে মনে মনে সান্ত্বনা দিচ্ছে, কুল ডাউন নিঝুম। মানুষের জীবনে এরকম কিছু থাকতেই পারে, তোর ছিল না বলে কি আর কারো থাকবে না? এটা কি হতে পারে? কিন্তু রাত্রি তো এখন তো তোরই তো চিন্তা কিসের, জাস্ট চিল। রাত্রিরও এই মুহূর্তে নিঝুমের মুখের রিয়াকশন দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে। যদি হাসতে পারো তো হয়তো এখনই হেসে গড়াগড়ি দিত, তাও অনেক কষ্ট করে চেপে রেখেছে। এরপর ওরা শপিং মলে গেল। ওখানে গিয়ে রাত্রি আর নিঝুম ওদের জন্য কিছু শপিং করল। তারপরে রাত্রির মায়ের বাড়িতে গিয়ে রাত্রির মাকে ওদের সঙ্গে নিল। এরপর ফিরে গেল নিঝুমের বাড়িতে। সারাদিন শপিং, ডাক্তার দেখানো, রাত্রিদের বাড়ি যাওয়া, এই সমস্ত কিছু একসাথে করতে করতে রাত্রি আর নিঝুম বেশ ক্লান্ত, হাল বেহাল, কিছুতেই শরীরে এনার্জি পাচ্ছে না, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। রাত্রিকে নিয়ে পরিবারের সবাই নাজেহাল। রাত্রে বিছানায় আধশোয়া হয়ে বসে আছে আর নিঝুম তখন কোনো একটা দরকারে বাইরে ছিল। তখন রাত্রির মা রাত্রির ঘরে প্রবেশ করলেন। রাত্রির মা, তোর সাথে কিছু কথা ছিল। রাত্রির মা গিয়ে রাত্রির পাশে বসলেন। এরপর
রাত্রি এবার ওর মায়ের কোলে গিয়ে শুয়ে পড়ল। কতদিনই ওর মা কোলে ঘুমানো হয় না, কতদিন মায়ের হাতে খাওয়া হয় না, মায়ের ছোট ছোট ভালোবাসা আর আদরগুলো অনেক মিস করে। প্রত্যেক মেয়ের বিয়ে হওয়ার সাথে সাথেই তো করতে হয় তাদের সমস্ত কিছু ভালোবাসা, মায়া বিসর্জন করে নতুন পথে পা বাড়াতে হয় যেখানে জীবনের সবকিছুই অনিশ্চিত। রাত্রির মা, তুই ভালো আছিস তো মা? রাত্রির ওর মায়ের কথা শুনে চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভালোবাসা, সুখ সমস্ত কিছু ওর কাছে ছিল, তখন তা ধরে রাখতে পারেনি। যখন ভালোবাসা পেল তখন তা হাতছানি দিয়ে বেরিয়ে গেল। রাত্রি নিজের কণ্ঠস্বরটাকে স্বাভাবিক করে নিয়ে ওর মাকে বলল, আমি খুব ভালো আছি মা, এই পরিবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো, আমার কখনো অযত্ন হতে দেয় না, আমাকে নিজের মেয়ের মতোই দেখি। আমি সত্যিই অনেক ভাগ্যবতী যে এরকম একটা পরিবারের একজন সদস্য হতে পেরেছি। আসলে মানুষের বলা ভালো আছি কথাটার মধ্যে সবসময় সব ভালো থাকাটা থাকে না, তার মধ্যে কোনো দুঃখ গোপন থেকে যায় সকলের অগোচরে। রাত্রির কথা শুনে রাত্রির মা বেশ চিন্তামুক্ত বলেই তাকে দেখে মনে হচ্ছে। আসলে রাত্রির বাবা মারা যাওয়ার পর থেকে সুখ জিনিসটা যেন তাদের থেকে হারিয়ে গেছে। তারপরে উনার অসুখের কারণে এইটুকু এত অল্প বয়সে রাত্রিকে নিজের সংসার সামলাতে হয়েছে, কত কিছুই না করেছে ও, কিন্তু সেই সময় কাউকে তাদের পাশে পায়নি। এই সমস্ত কথা ভাবলেই উনার বুক ফেটে কান্না বার হয়ে আসে। কিন্তু এখন ওনার মেয়েটা যে মেয়েটা সুখী তা দেখে ওনার চোখ দুটো ভরে আসছে। রাত্রির মা, আমি জানতাম মা তুই অনেক সুখী হবি, নিঝুম খুব ভালো একটা ছেলে আর তোকে খুব ভালো রাখবে। ওখানে গিয়ে নিজের শরীরের প্রতি যত্ন নিস, সবসময় যতটা পারবি ততটা নিজের খেয়াল রাখবি, আর না হলে নিঝুম তো আছেই, সবসময় ওর সাথে সাথেই থাকবি। রাত্রি, মা আমরা ওখানে কাজের জন্য যাচ্ছি, একটু তো কাজ করতেই হবে। রাত্রির মা, তবুও চেষ্টা করবি। ওদের কথার মাঝখানে হঠাৎ নিঝুম ঘরে প্রবেশ করল। নিঝুম রাত্রি আর ওর মাকে দেখে বলল, সরি, ভুল সময়ে আমি চলে এলাম, আপনারা কথা বলুন, আমি একটু পরে আসছি। রাত্রির মা, না বাবা, আমারও রাত্রির সাথে কথা বলা হয়ে গেছে, আমি যাচ্ছি বলে রুম থেকে বেরিয়ে গেলেন। নিঝুম একটু বেশি গম্ভীরভাবে রাত্রিকে বলল, সব জামা কাপড় গুছিয়ে নিয়েছে? নিঝুম আসলে দুপুরের ব্যাপারটা নিয়ে একটু রেগে আছে। রাত্রি, হ্যাঁ সব গুছিয়ে নিয়েছি। নিঝুম, এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আর তাছাড়া কাল সকালেই তো আমাদের ফ্লাইট, তাই তাড়াতাড়ি উঠতে হবে। রাত্রি, হমম। নিঝুম লাইটটা করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাত্রি শুয়ে আছে আর ভাবছে, কবে তাদের মনোমালিন্য ঠিক হবে, বা আদেও ঠিক হবে কি। সকালে ওরা সকলের সাথে দেখা করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ওদের ফ্লাইট 9:30টার সময়, এখন বাজে 8:30। নিঝুম আর রাত্রি গাড়িতে বসে আছে, তখনই হঠাৎ নিঝুমের ফোনে ফোন এল। নিঝুম ফোনটা বার করে দেখল যে আনহা তাকে ফোন করেছে। অনেকটা বিরক্তি নিয়ে নিঝুম এবার ফোনটা ধরল। নিঝুম, হ্যাঁ বল। আনহা, নিঝুম তুই সিলেট যাচ্ছিস, আর তোর সাথে রাত্রিও যাচ্ছে? নিঝুম, হমম, রাত্রিও আমার সাথে যাচ্ছে। নিঝুমের কথা শুনে আনহা রাগে ফেটে পড়ল। আনহা, রাত্রিকে নেওয়ার কি দরকার ছিল? তুই আমাকে বলতে পারতিস, আমি তোর সঙ্গে যেতাম। নিঝুম অনেকটা অবাক হয়ে, আমি তো তোকে যেতে বলেছিলাম, তুই তো যাবি না বলে না করে দিলই, তাতে দোষটা কি আমার নাকি তোর? আনহা, তুই কি একবারও বলেছিলি যে তোর সঙ্গে যাওয়ার কথা? নিঝুম, আমার সঙ্গে যাওয়া আর তোর একা যাওয়ার মধ্যে খুব একটা পার্থক্য আছে কি? আনহা, পার্থক্য আছে, হাজারটা পার্থক্য আছে, কিন্তু সেগুলো তুই বুঝবি না বলে ফোনটা কেটে দিল। ফোন কেটে ফোনটা ছুঁড়ে মারল, নিমেষেই ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আনহা, যত চেষ্টা করছি না এই রাত্রিকে নিঝুমের থেকে দূরে সরানোর, ততই মেয়েটা আঠার মতো নিঝুমের পিছনে লেগে আছে। এই মেয়েটা আমার পথের কাঁটা, প্রথমে এল এই মেয়েটা, তারপর এল মেয়েটার বাচ্চা,
এই মেয়েটাকে যে করেই হোক আমাকে নিঝুমের জীবন থেকে সরাতে হবে, সে যে কোনো মূল্যে। নিঝুম আনহার ব্যবহারে অবাক হল না, তার কারণ ও বুঝতে পারে যে আনহা রাত্রিকে হিংসা করে, কিন্তু তাতে ওর কোনো যায় আসে না। ওদের কথোপকথন শুনে রাত্রি বেশ ভালোই বুঝতে পারল নিঝুম আর আনহার মধ্যে রাত্রিকে সঙ্গে নিয়ে যাওয়াই নিয়ে মনোমালিন্য হয়েছে। এরপরে ওরা এয়ারপোর্টে পৌঁছে গেল। এখন বাজে 9:09:05। নিঝুম দেখল রাত্রি বেশ চুপচাপই আছে, কোনো কথা বলছে না। এমনিতেও রাত্রি বরাবরই শান্ত প্রকৃতির। রাত্রির আনহার আর নিঝুমের মাঝে রাগের কারণে ওর খুব খারাপ লাগছে, আর তার থেকেও বড় ভয় লাগছে যদি প্লেনে উঠে বমি পায়। তাই নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা হচ্ছে। সকাল 10:45। ওরা হোটেলে পৌঁছে গেছে। প্লেনের মধ্যে রাত্রিরও খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু এখন হোটেলে এসে ওর খুব ক্লান্ত লাগছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। শরীরের ভিতরে যেন কেমন একটা হাঁসফাঁস করছে আর কেমন একটা উস্কোখুস্কো লাগছে ওকে। রাত্রিকে দেখে নিঝুমের মোটেই ঠিক লাগছে না, তাই নিঝুম রাত্রিকে বলল, আর ইউ ওকে রাত্রি? তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? নিঝুমদের মিটিং আছে দুপুর 2টোর সময়, আর রাত্রির এমন শরীর খারাপ দেখে নিঝুমের রাত্রিকে কিছুতেই ঠিক লাগছে না। রাত্রি, হ্যাঁ ঠিক আছে। নিঝুম, বাট আমার তোমাকে দেখে সেটা মনে হচ্ছে না। রাত্রি, ইউ আর নট ওকে অ্যাট অল। নিঝুম, তুমি রেস্ট নাও। রাত্রি, হ্যাঁ। নিঝুম রাত্রিকে নিয়ে বেশ চিন্তায় আছে। ও ভাবছে রাত্রিকে কি ওর নিয়ে আসা উচিত হল, কারণ রাত্রির এই অবস্থায় কতটা সামলে উঠতে পারবে ঠিক বুঝতে পারছে না। তাও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে রাত্রিকে ভালো রাখার। রাত্রি ঘুমিয়ে আছে দেখে নিঝুম হোটেলের একটা স্টাফকে ডেকে ওদের জন্য খাবার অর্ডার করালো। এখন ঘড়িতে 1টা বাজে, যেহেতু 2টোর সময় নিঝুমের মিটিং, সেই কারণে নিঝুম মিটিংয়ের জন্য রেডি হতে লাগলো। ঠিক এমন সময় রাত্রি জেগে গেল, দেখল নিঝুম রেডি হচ্ছে। নিঝুমকে দেখে ওর মনে পড়ে গেল যে 2টোর সময় ওদের মিটিং আছে, সেই মিটিংটা ওদেরকে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু নিঝুম রাত্রিকে এখানে কাজের জন্য আনেনি, ওর মাইন্ড ফ্রেশ করার জন্য, আর যেন একটু সময়টাকে এনজয় করতে পারে সেজন্য ওকে এখানে নিয়ে এসেছে, সেটা রাত্রির অজানা। রাত্রি নিঝুমকে দেখে বলল, আপনি আমাকে ডাকলেন না কেন? কত দেরি হয়ে গেল, আমি ঘুমালাম এতক্ষণ, আমাকেও তো এখন আবার রেডি হতে হবে। নিঝুম, কোথাও যাবে না, তুমি রেস্ট নাও, আর টেবিলে খাবার আছে তা খেয়ে নিও। কোথাও যাবে না, মনে রেখো, যতক্ষণ না আমি ফিরে আসি। রাত্রি, আমি যাব না মানে? আর তাছাড়া আমি তো এখানে অফিসে কাজের জন্য, আর শুধু শুধু তাহলে আমাকে নেবেন না কেন? আমি অসুস্থ বলে যদি সেটা ভেবে থাকেন তাহলে ভুল, কারণ আমি আমার কাজে কোনো রকম কোনো গাফিলতি রাখতে চাই না। নিঝুম, রাত্রি, আমি তোমাকে এখানে কাজ করানোর জন্য আনিনি, আর তাছাড়া এই প্রজেক্টে তোমার থাকা না থাকা কোনো কিছুই ম্যাটার করে না। তোমার রিফ্রেশমেন্টের জন্য, আরেকটু যাতে ভালো লাগে সেজন্যই তোমাকে এখানে আনা, নাথিং এলস। নিঝুমের কথা শুনে রাত্রির বেশ ভালোই লাগলো, কারণ নিঝুম এখানে রাত্রির কথা ভেবে ওকে এখানে এনেছে। এরপরে নিঝুম রেডি হয়ে বেরিয়ে গেল, আর রাত্রি ফ্রেশ হয়ে এসে ঘরে বসে আছে। এসে কাপড়টা অবধি চেঞ্জ করা হয়নি, তাই চেঞ্জ করে নিয়ে খেতে বসে গেল। ওর খুব খিদে পেয়েছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য এখনো শরীরটা একটু ভালো লাগছে। নিঝুম চলে যাওয়ার পর রাত্রি আর ঘর থেকে বাইরে বার হয়নি, তার কারণ নিঝুম ওকে একা কোথাও যেতে বারণ করেছে। আর এখানকার কিছুই ও ভালো অরে চেনে না। রায় ও আর নিঝুমের কথা ফেলেনি, কিন্তু ওর মনটা খুব টানছে বাইরে, গায়ে খোলা প্রকৃতির মাঝে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। শহরের একঘেয়ে জীবনে ও অতিষ্ঠ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রাত্রি একবার নিঝুমের মাকে ফোন করল। প্রথমবার রিং হওয়াতেই উনি ফোনটা ধরলেন, যেন ওর ফোনের অপেক্ষা করছিলেন। কেমন আছো মামনি? তোদের ছাড়া কি করে ভালো থাকি বল। তুই বাড়িতে নেই, এই তোর আম্মুর সাথে এতক্ষণ গল্প করছিলাম।
উনি এইমায় ঘরে গেলেন। ওহ, আমার আম্মুকে বলবে যেন ঠিকঠাক সময়ে ওষুধগুলো খাই। আচ্ছা বলবো। তা নিঝুম কোথায়? আসলে উনি অফিসের কাজে গেছেন, কিছুক্ষণ আগেই গেল। নিঝুম তোকে ওর সঙ্গে নিয়ে যায়নি, ভালো হয়েছে। আর তোর যদি এসব কাজ করে আবার অসুস্থ হয়ে পড়িস তাহলে কি হবে বলতো? আর আমরাও তো ওখানে নেই যে সবকিছু সামলে নেব। আসলে উনি আমাকে এখানে বেড়াতে নিয়ে এসেছেন। তাহলে ঠিক আছে, নিঝুম একেবারে ঠিক কাজ করেছে। তা তুই লাঞ্চ করেছিস? মম, এখনই করলাম। আমার ছেলেটা তোকে খুব ভালোবাসে, ওকে কখনো অবহেলা করিস না মা। একটা কথা মনে রাখিস, তুই ওকে যতটা ভালোবাসবি ও তার 2 গুণ ভালোবাসা তোকে ফিরিয়ে দেবে। ওনার কথার বিপরীতে রাত্রি কি বলবে ওর জানা নেই, কারণ মানুষটা এতদিন ওর থেকে কেবল অবহেলাই পেয়ে এসেছে। আচ্ছা মামুনি, পরে কথা হবে। আচ্ছা। আজ রাত্রি ওর মায়ের কথাগুলো খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, কারণ ওর মা সবসময় বলতো যে ভালোবাসার মানুষটাকে সবসময় আগলে রাখতে, আর তুমি তাকে যতটা ভালোবাসবে তার 2 গুণ তুমি ফিরে পাবে। ভালোবাসার অজন্য কোনো কারণের প্রয়োজন হয় না, কারণ এটা একটা অনুভূতি যা ঠিক সকলের জন্য হয় না, একজন স্পেশাল মানুষের জন্যই হয়। এইসব কথা ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ল। বিকাল 4টে। নিঝুম হোটেলে ফিরে এসে দেখে রাত্রি এখনো ঘুমাচ্ছে, তাই এই মুহূর্তে ওর রাত্রিকে ডাকা ঠিক হবে না। এত জার্নি করে এসেছে, অনেকটা ধকল হয়েছে শরীরের ওপরে। নিঝুম রাত্রিকে আর না ডেকে ফ্রেশ হয়ে এসে ও নিজেই ঘুমিয়ে পড়লে রাত্রির পাশে। ওরও অনেক টায়ার্ড লাগছে এই মুহূর্তে। নিঝুম যেই ঘুমাতে যাবে তখন ওর চোখ পড়ল রাত্রির দিকে। কতটা নিষ্পাপভাবে ঘুমাচ্ছে রাত্রি, দেখে মনেই হবে না যে একটা বাচ্চার মা হবে কদিন পরে, কারণ রাত্রির শরীরের গঠন আকৃতিরও খুব একটা পরিবর্তন হয়নি। 19 বছর বয়সে একজন রমণীর যেমনটি হওয়া উচিত রাত্রির, ও তাই। ওকে এখনো সবাই দেখলে বাচ্চাই বলবে। নিঝুম রাত্রির ওদিকে তাকিয়ে আছে আর ভাবছে, আচ্ছা আমি যে সেদিন ওকে বলেছিলাম যে ওর বাচ্চা হলে বেবিটা আমার কাছে রেখে ও যদি চায় তাহলে চলে যেতে পারে, সত্যিই কি ও আমাকে ছেড়ে চলে যাবে নাকি আমার কাছে থেকে যাবে? হয়তোবা শুরু করবে আবার নতুনভাবে সংসার। আবার পরক্ষণেই ভেবে উঠল যে রাত্রি তো তাকে ভালোই বাসে না, তার সঙ্গে যে থাকতে চায় না সেটা রাত্রি নিঝুমকে অনেকবার জানিয়েছে, কিন্তু এতদিন নিজের ভালোবাসার উপর বিশ্বাস রেখে নিঝুম রাত্রিকে আটকে রেখেছিল। কিন্তু একটা মানুষকে কতদিন আটকে রাখা যায় যদি না তার মধ্যে কোনো ভালোবাসা থাকে? তেমনি নিঝুমই বা কোনো ভালোবাসার টানে রাত্রিকে আটকে রাখবে, সেই উত্তর নিঝুমের জানা নেই। কিন্তু যদি রাত্রি থাকতে চাই তার সঙ্গে, তাহলে সারা জীবন ওকে আগলে রাখবে বুকের মাঝে। এই সমস্ত আকাশ পাতাল চিন্তা ভাবনা করতে করতে নিঝুমও তুলিয়ে পড়ল ঘুমের দেশে। অনেকক্ষণ ধরে ঘুমানোর ফলে রাত্রির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখল নিঝুমের একটা হাত রাত্রির গায়ের উপরে, আর রাত্রির দিকে মুখ করে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রাত্রির যেন আর নিঝুমকে সরাতে চাইছে না। মনে মনে ভাবছে যদি কোনো দিনও তাদের সম্পর্কটা একটা পরিণতি পায় তাহলে হয়তো তার প্রতিটা রাত কাটবে নিঝুমের বাহুডোরে। হঠাৎ কোনো এক কারণে নিঝুমের ঘুম ভেঙে গেল। ভাঙতেই দেখল রাত্রি ওর দিকে তাকিয়ে আছে। রাত্রিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হল নিঝুম। পরক্ষণেই ওর চোখ গেল নিজের হাতের দিকে, দেখল রাত্রি গায়ের উপরে তার একটা হাত রেখেছে। মুহূর্তের মধ্যেই হাতটা সরিয়ে নিল। নিঝুম মনে মনে ভাবছে রাত্রি হয়তো এক্ষুনি আবার ওকে চরিত্রহীন বাজে স্বভাবের এই সমস্ত কিছু বলবে, কারণ এতদিন রাত্রিকে স্পর্শ তো দূরে থাক, ওর সাথে এভাবে কখনো একসাথে সময় কাটায়নি, তাই এই সমস্ত ভাবনা চিন্তা ওর মাথায় আসাই স্বাভাবিক। নিঝুম, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি আসলে ঘুমের ঘোরে এমনটা হয়ে গেছে। রাত্রি নিঝুমের কথায় ভ্রু কুঁচকে তাকাল। এতে সরি বলার কি আছে? ঘুমের মধ্যে হয়ে যেতেই পারে, আর আপনি তো ইচ্ছাকৃত কাজটা করেনি, নাকি ইচ্ছাকৃত করেছেন? মজা করে বলল। রাত্রির কথায় নিঝুম যেন একটু ভরকে গেল, কারণ রাত্রি এরকমভাবে রিয়েক্ট করবে সেটা নিঝুম ভাবেনি। ও ভেবেছিল হয়তো উঠে সপাটে একটা চড় মেরে দেবে নিঝুমের গালে।
কথাটা ভাবতে ভাবতেই নিজের হাতটা আপনা আপনি ওর গালে চলে গেল, কারণ রাত্রি তাকে চড় মারেনি। রাত্রি, কি হলো, গালে হাত দিলেন কেন? আমি তো এখনো চড় মারিনি। নিঝুম সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে, না না ঠিক আছে, চড় মারতে হবে না বলে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেল, যেন রাত্রির হাতে চড় না খেতে হয় এই ভয়। নিঝুম ওয়াশরুমে ঢুকতেই রাত্রি হাসিতে ফেটে পড়ল নিঝুমের কাণ্ড দেখে, কারণ নিঝুম বাচ্চাদের মতো ব্যবহার করছিল। ওয়াশরুম থেকে নিঝুম শুনতে পাচ্ছে ভিতরে হাসাহাসির আওয়াজ হচ্ছে, সেই শুনে ও দরজায় কান পেতে শোনার চেষ্টা করছে ঠিক কি হচ্ছে। তারপর বুঝতে পারল যে রাত্রি হাসছে। নিঝুম এবার নিজের মাথায় একটা চাটি দিয়ে বলল, কেমন গাধা রে তুই, মান ইজ্জত আর রাখলি না। রাতে ওরা হোটেলের রেস্টুরেন্টে ডিনার করতে গেছে, গিয়ে নিজেদের জন্য খাবার অর্ডার করল। তার মধ্যে একটা ডিশ ছিল মাছের, ওটা দেখেই যেন রাত্রি বমি করে দেব এরকম অবস্থা। না পেরে নিঝুম খাবারটা ক্যান্সেল করে দিল, দিয়ে রাত্রির জন্য হালকা কিছু খাবার অর্ডার করল। নিঝুম, আমার আপাতত কালকে কোনো মিটিং নেই, তাই আমরা কালকে ঘুরতে যাচ্ছি সকালবেলা। রাত্রি এক্সাইটেড হয়ে, আমরা কোথায় যাচ্ছি? নিঝুম, এখানে রাজবাড়ি আছে তো আমরা সেখানে যাব। যেহেতু হাতে সারাদিন সময় থাকছে তো সারাটা দিন আমরা সেখানে কাটাতেই পারি, যদি তোমার কোনো প্রবলেম না থাকে। রাত্রি, ঘুরতে গেলে আমার আবার প্রবলেম? নিঝুম, রেডি হয়ে থেকো, কালকে সকাল 10টা নাগাদ আমাদেরকে বের হতে হবে। রাত্রি খুশি হয়ে, আচ্ছা, আমার মনটাও ঘোরার জন্য কেমন একটা করছিল, তাই আপনার কথা শুনে এখন খুবই ভালো লাগছে। নিঝুম ডিনার করার পর নিঝুম আর রাত্রি একটু হাঁটাহাঁটি করে আবার নিজেদের রুমে ফিরে গেল। নিঝুম বালিশটা নিয়ে যেই সোফায় ঘুমাতে যাবে তখনই রাত্রি বলে উঠল, রাত্রি, আপনি ওখানে ঘুমাচ্ছেন কেন? নিঝুম, কেন, আমি তো এখানেই ঘুমাই। রাত্রি, তাহলে দুপুরে যে আমার পাশে ঘুমালেন তখন? নিঝুম বুঝতে পারল না রাত্রি ঠিক কি ইঙ্গিত করে কথাটা বলতে চাইছে, কারণ রাত্রির মন বোঝা খুবই মুশকিল, এই ভালো তো এই খারাপ, কখন কি বলে ও নিজেই হয়তো তা জানে না। রাত্রি, আপনি ওখানে ঘুমাবেন না, বিছানায় ঘুমান। কঠিন গলায়। নিঝুম কথাটা শুনে ভয় পেয়ে গেল, কারণ দুপুরবেলা রাত্রির গায়ের উপর হাত দিয়েছে, আর রাত্রেবেলা যদি রাত্রিকে জড়িয়ে ধরে তাহলে রাত্রি হয়তো তাকে আস্ত রাখবে না, দুপুরের পেন্ডিং চড়টা ওর গালেই পড়বে। নিঝুম, না, আমি ওখানে ঘুমাবো না, তুমি ওখানে ঘুমাও। রাত্রি, আপনি আসবেন কি আসবেন না? রাত্রির মুডটা গরম দেখে নিঝুম সুরসুর করে চলে গেল রাত্রির পাশে ঘুমানোর জন্য। রাত্রির এখন নিঝুমের কাণ্ড দেখে খুবই হাসি লাগছে, কারণ নিঝুম যে এতটা ভয় পায় সেটা রাত্রির আগে জানা ছিল না, কিন্তু ও নিজেও খেয়াল করেছে যে এখানে আসার পর থেকে ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। নিঝুম রাত্রির পাশে শুয়ে পড়ল একটু ডিস্টেন্স রেখেই। মাঝরাতে ভুলবশত আবার নিঝুম রাত্রিকে আবার জড়িয়ে ধরল। সারারাত রাত্রি হাঁসফাঁস করছিল, ঘুমাতে পারেনি, তাই ও জেগেই ছিল। ও দেখল যে নিঝুম ওকে জড়িয়ে ধরেছে, নিঝুমকে দেখে ওর খুব হাসি পেল। তারপরে রাত্রি নিজেও নিঝুমের সামান্য একটু কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। এটা দেখে হয়তো সকালবেলা নিঝুম হার্ট অ্যাট্যাক করবে। এমনিতেও নিঝুম রাত্রিকে অনেক ভয় পায়, তাই একটু দূরত্ব রেখেই চলে, কিন্তু এই মুহূর্তে রাত্রি চাইছে ওদের মধ্যে সম্পর্কটা ঠিক করার জন্য। সকালবেলা নিঝুমের আগে রাত্রির ঘুম ভেঙে গেল। ও দেখল যে নিঝুম এখনো ঘুমাচ্ছে, হয়তো আর কিছুক্ষণ পরই নিঝুমের ঘুম ভেঙে যাবে, তাই ও ঠিক করল নিঝুমকেও আরেকটু বেশি করে জ্বালাবে। তাই নিঝুমের হাতটা এমন করে রাখল যাতে নিঝুম উঠলেই ওর মনে হয় যে নিঝুম ওকে শক্ত করে জড়িয়েছিল। রাত্রি ঘুমের ভান করছে আর অপেক্ষা করছে কখন নিঝুমের ঘুম ভেঙে যায়। নিঝুমের ঘুম ভাঙতেই ও দেখল ও জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঠিক তখনই রাত্রি একটু নড়াচড়া করে উঠল। এই মুহূর্তে খুব টেনশনে পড়ে গেছে নিঝুম, কারণ রাত্রি যদি এটা দেখে তাহলে কালকের পেন্ডিং চড়টা আজকে ওর গালে পড়বেই। নিঝুম সাথে সাথে রাত্রিকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল।
নিঝুম চলে যেতেই রাত্রি হেসে শেষ। সকাল 9:30। ওরা রেডি হয়ে বেরিয়ে গেল রাজবাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই বেরিয়েছে যাতে বেশিক্ষণ সময় ওখানে কাটাতে পারে, আর রাত্রির প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নিলে যাতে কোনো অসুবিধা না হয়। রাত্রি আর নিঝুম বেরিয়ে গেল জয়ন্তীপুর রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানে খুব একটা লোকজন যায় না, তবুও নিঝুমের অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কোনো একটা রাজবাড়ি দেখার, তাই নিজের ছোটবেলার ইচ্ছাটাকে পূরণ করার জন্যই আজকে এসেছে। আর তাছাড়াও ঘুরতে এসে রাত্রির মন মেজাজ যদি একটু ভালো হয় সেই উদ্দেশ্যটা ওর মধ্যে রয়েছে। ওদের হোটেল থেকে রাজবাড়ি 45 মিনিটের মতো দূরত্বের রাস্তা। রাত্রির যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকে নজর আছে নিঝুমের। আরও কিছুক্ষণ পর ওরা পৌঁছে গেল জয়ন্তীপুর রাজবাড়ি। প্রচলিত আছে যে জয়ন্তীপুর এর রাজার মেয়ে জয়ন্তীর নাম অনুসারে সেই গ্রামের নাম হয় জয়ন্তীপুর, আর রাজবাড়ি হয় জয়ন্তীপুর রাজবাড়ি। রাজবাড়িতে পুরনো ঐতিহ্য সমস্ত কিছু আজ লতাপাতা আর আগাছার আদলে, পাঁচিলগুলো ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে চলেছে, দেওয়ালের প্রত্যেকটা ইট বুঝিয়ে দিচ্ছে তাদের পুরনো ঐতিহ্য। সমস্ত রাজবাড়ি জুড়ে একটা অ্যাডভেঞ্চারাস ফিল আসছে রাত্রিরও মধ্যে। অসুস্থ শরীরটাও যেন চাঙ্গা হয়ে গেছে। নিঝুম আর রাত্রি রাজবাড়ির মধ্যে গেল, গিয়ে দেখল তারা ছাড়াও সেখানে কয়েকজন মানুষ উপস্থিত। তারাও হয়তো তাদের মতো ভ্রমণকারী যারা নিজেদের স্বপ্ন চারিতার্থ করার জন্য সেখানে গিয়েছে, আবির কেউ বা হয়তো গিয়েছে নিজের প্রিয়তমার সাথে একান্তে সময় কাটানোর জন্য। রাত্রি নিঝুম রাজবাড়িতে এসেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তার মধ্যে সমস্ত রাজবাড়িটা ঘুরে ঘুরে ওরা দেখেছে। আজকের দিনটার জন্য নিঝুমকে হতে হয়েছে রাত্রির পার্সোনাল ফটোগ্রাফার, যেটা হয়তো প্রত্যেক স্বামী তার স্ত্রীর কাছে হজয় থাকে কোনো উৎসব বা অনুষ্ঠানে। নিজেদের সব মুহূর্তের স্মৃতিগুলো তারা তুলে ধরে রাখতে চায় ক্যামেরার মাধ্যমে। এগুলোই হয়তো আজকালকার ট্রেন্ড, কিন্তু এগুলো আধুনিক বর্তমান যুগের কিছু অংশ হলেও বয়স বাড়ার সাথে সাথে সামান্য একটু খুশি প্রদান করতে এই সমস্ত স্মৃতিগুলোই যথেষ্ট। তাই মানুষ তাদের প্রত্যেকটা স্মৃতিগুলোকে হারাতে চায় না, চায় সবকিছুকে ক্যামেরাবন্দি করতে। নিঝুম, আমার মনে হয় না এখানে আর দেখার মতো কিছু আছে, তাই আমাদের এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। তাছাড়া তোমার শরীরটাও ভালো নেই, বেশি জার্নি করলে শরীর খারাপ করতে পারে। রাত্রি একটু ক্লান্ত জনিত কণ্ঠস্বর নিয়ে বলল, আমি ঠিক আছি, আর কিছুক্ষণ সময় থাকি। আমার তো এখানে বেশ লাগছে থাকতে। নিঝুম, না, আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাই, আর তাছাড়া লাঞ্চও করতে হবে। রাত্রি, না, আমি এখন যাব না। নিঝুম রাত্রিকে অনেক বুঝিয়েছে, কিন্তু তাও রাত্রি নিঝুমের কথা শোনার পাত্রী নয়, তাই বাধ্য হয়েই নিঝুম রাত্রিকে কোলে তুলে নিল। নিঝুমের কাণ্ড দেখে রাত্রি তো অবাক, তার কারণ এর আগে নিঝুম কখনো এমন কিছু করার দুঃসাহস দেখায়নি, সেই কারণেই। কিন্তু তাও নিঝুমের এমন কাজে খুশিও। গাড়ি চলতে শুরু করেছে। ওরা এখন যাচ্ছে গ্রামের থেকে কিছুটা দূরে একটা ধাবায়, যেখানে গিয়ে ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে। তারপরে কোথায় যাবে রাত্রি না জানলেও নিঝুম সেটা ভালোই জানে। গাড়ি একটা ধাবার সামনে এসে থামল, তারপর ওরা দুজন বেরিয়ে ধাবার মধ্যে গেল। গিয়ে দেখল কোনোরকম কোনো চেয়ার টেবিলের সেটআপ নয়, বেতের সব তাকিয়া পাতা আছে, আর চারিপাশে সবাই তাতে বসেই বেশ স্বচ্ছন্দ করে খাচ্ছে। আসলে রাত্রির এভাবে কখনো কোনো দিনও ধাবায় আসা হয়নি, তো তাই জন্য এই ধরনের পরিবেশের সাথে একেবারেই অপরিচিত। নিঝুম বেশ স্বচ্ছন্দ করেই বেতের সেই বিছানায় বসল, কিন্তু সমস্যা হলো রাত্রির। যেই ও বসতে যাবে তখন বিছানাটা সামান্য নিচু হয়ে যাওয়ার জন্য ও পড়ে যেতে লাগল। ওর কাণ্ড দেখে নিঝুম হো হো করে হেসে ফেলল, আর তা দেখে রাত্রি প্রচণ্ড রেগে গেল। রাত্রি, আপনি হাসছেন কেন? হ্যাঁ? নিঝুম হাসতে হাসতে, তোমার কাণ্ড দেখে হাসছি। রাত্রি, এটা আবার কোনো হাসির কারণ হলো নাকি? আর তাছাড়া আমি কখনো এরকম কিছুতে বসিনি, সেই জন্য এরকম হলো, আর এতে এত হাসার কিছু নেই। আর বেশি হাসলে মুখের একটা দাঁতও থাকবে না বলে দিলাম। রাত্রির কথা শুনে নিঝুমের হাসিটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। কোনোভাবে ওর হাসিটাকে থামাতে পারছে না নিঝুম।
রাত্রি নিঝুমের কাণ্ড দেখে বিরক্ত, কারণ ওর কাজ দেখে হাসছে আর কেউ কখনো কারোর কাছে হাসির পাত্র হয়ে উঠতে চায় না। এরপর নিঝুম একটা বয়স্ক চাচাকে ডাকলেন। নিঝুম, চাচা, এখানে কি কি পাওয়া যায়? বয়স্ক লোকটি উনি হেসে বললেন, ঘুরতে এসেছো বাবা? নিঝুম, জি চাচা। বয়স্ক লোকটি, এখানে তো অনেক কিছুই পাওয়া যায়, তা কি কি খাবেন আপনারা বলেন? রাত্রি খাবারের কার্ড দেখে বলল, আমি শুটকি ভর্তা খাব। নিঝুম, এইসব খাবার আবার কেউ খায় নাকি? রাত্রি, একবার খেয়ে দেখুন না কেমন টেস্ট, কখনো টেস্ট ভুলবেন না। নিঝুমের আর কিছু বলার নেই, রাত্রির কথা মতো ও খাবার অর্ডার দিল। সাদা ভাত, ডাল, শুটকি ভর্তা, চিকেন কষা, সালাদ, চাটনি, আর যেহেতু এটা কোনো হোটেল না তাই ডেজার্টের জন্য ভালো কিছু পেল না, তাও দুজনের জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করল। খাবার আসতেই শুটকি ভর্তা দেখে রাত্রির জিভে জল চলে এলো আর নিঝুম বমি করে দেবে এরকম অবস্থা। নিঝুম লক্ষ্য করল রাত্রি বেশ আনন্দ করেই খাচ্ছে, কিন্তু ও এখনো এক লোকমা ভাতও গালে তুলতে পারেনি। রাত্রি খেতে খেতে হঠাৎ চোখ পড়ল নিঝুমের দিকে, দেখল নিঝুম নাকমুখ সিটকে শুটকি ভর্তাটার দিকে তাকিয়ে আছে। রাত্রি হঠাৎই একটু শুটকি ভর্তা দিয়ে ভাত নিঝুমের মুখের সামনে ধরল। রাত্রির এরকম করাতে নিঝুম একটু চমকে গেল, কারণ ও এতক্ষণ ধরে মাছটাকে নিয়ে আকাশ পাতাল চিন্তা করছিল। হঠাৎ এমন কাজে চমকে রাত্রির দিকে তাকালো। রাত্রি, নিন, হা করুন। নিঝুমের এই খাবারটা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু রাত্রি নিজে থাকে খাওয়াচ্ছে তাই এইরকম কোনো সুযোগই ও ছাড়তে চায় না, তাই কোনো কিছু না ভেবে খেয়ে নিল রাত্রির হাত থেকে। রাত্রি নিঝুমের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, কি কেমন খেতে? হেব্বি না। রান্নাটা খেয়ে নিঝুমের বেশ না খুবই ভালো লেগেছে, তাই ও একটা মুচকি হাসি দিয়ে রাত্রিকে বলল, দারুণ। রাত্রি, দেখেছেন তো, এই সমস্ত খাবার খারাপ নয়। সব সময় যে বড় বড় হোটেলের ভালো ভালো খাবার টেস্টি হবে এরকম কিন্তু কোথাও লেখা নেই, তাই কখনো কখনো আমাকে একটু বিশ্বাস করতে পারেন। নিঝুম, তাই তো দেখছি, এবার থেকে তোমার চলার পথে হাঁটব, বলে দুজনে হাসতে লাগল। কেউ যদি তাদের এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরায় ক্যাপচার করে নিত তাহলে এই মুহূর্তটা হয়তো ফ্রেমবন্দি হয়ে থাকত। ধাবা থেকে বেরিয়ে এসে ওরা গাড়িতে উঠল। রাত্রি মন খারাপ করে বলল, আমরা কি এবার হোটেলে ফিরে যাব এখন? নিঝুম, না, আমরা এখন বিছানাকান্দিতে যাব। রাত্রি, সত্যিই আমার ওখানে যাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। নিঝুম মুচকি হাসল। রাত্রি, কই, আপনি তো আমাকে বলেননি যে আমরা বিছানাকান্দিতে যাব আজকে। নিঝুম, ওটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। রাত্রি, সত্যি আপনি আমাকে কত ভালোবাসেন। কথাটা বলতেই রাত্রির মুখের হাসিটা চলে গেল। কথাটা অতটা ভেবে বলেনি ও, উত্তেজনায় বলে ফেলেছে, কিন্তু উত্তেজনায় বলা কথাগুলো সব সময় সত্য হয়। কথাটা বলে নিঝুমের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে জানালার দিকে তাকালো। হয়তো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে, তাই মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগা কাজ করছে। নিঝুম বুঝতে পারল রাত্রির বেশ মন খারাপ হয়েছে, তাই রাত্রির মন ভালো করার জন্য বলল, নিঝুম, আমরা ওখানে গিয়ে বোট চড়ব। হ্যাঁ। রাত্রি একইভাবে বলল, আচ্ছা। আসলে মানুষ যখন সুখ পায় তখন দুঃখের সমস্ত দিনগুলো আর সেই দিনের সমস্ত স্মৃতিটা হয়তো মনের গভীরে কোথাও লুকিয়ে থাকে, কিন্তু হঠাৎই সেই স্মৃতিগুলো নাড়া পড়লে খারাপ লাগাটা আপনা আপনিই চলে আসে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে আর সূর্যের আলোটা মৃদু হয়েছে। চারিদিকে একটা সুন্দর মিষ্টি পরিবেশ রয়েছে। বিছানাকান্দির বড় বড় পাথরের ঢেউয়ের শব্দে রাত্রির মনের খারাপ লাগাগুলোকে ধুয়ে মুছে দিয়ে আরও প্রাণোচ্ছল করে দিল। আশেপাশে প্রায় ভালোই অনেক মানুষজন রয়েছে। আসলে এই জায়গাটা বিশেষত কাপলদের জন্য, নতুন বিবাহিত থেকে শুরু করে যে কোনো বয়সের কাপলরা এখানে ঘুরতে আসেন, হয়তো নিজেদের প্রিয়তমাকে খুশি রাখার জন্য।
বড় বড় পাথরের থাকার কারণে নিঝুম রাত্রির হাতটা ধরেই রয়েছে। রাত্রি যেন এবার নিজেকে সম্পূর্ণ নিরাপদ বলে মনে করছে, কারণ ও জানে নিঝুম কখনোই ওর হাত ছাড়বে না, সম্পূর্ণ ভরসা করতে পারে ওকে চোখ বুজে। নদীর জলে পা দিতেই অদ্ভুত শিহরণ বয়ে গেল শরীর জুড়ে, খুব ভালো লাগা কাজ করছে এখন রাত্রির মধ্যে। আর নিঝুম সে রাত্রিকে দেখতে ব্যস্ত, কারণ ওকে কখনো এভাবে তার দেখা হয়ে ওঠেনি। আজ অনেক দিন বাদ রাত্রিকে অনেক প্রাণোচ্ছল বলে মনে হচ্ছে নিঝুমের। নিঝুম রাত্রিকে নিয়ে আকাশপাতাল ভাবছিল, তখন হঠাৎই রাত্রি নদী থেকে জল নিয়ে নিঝুমের দিকে ছুড়ে দিল। ঠান্ডা নদীর জলের স্পর্শ পেয়ে নিঝুমের যেন ধ্যান ভাঙল, দেখল রাত্রি তার দিকে জলের বন্যা বইয়ে দিচ্ছে, আর ওই বা কম যায় কিসে। ওর সঙ্গে সমানতালে খেলায় মেতে উঠেছে আর সমস্ত কিছু ক্যামেরাবন্দি করছে ক্যামেরাম্যান। নিঝুম উনাকে সমস্ত ছবিগুলো তুলতে বলেছেন, এগুলো হয়তো রাত্রি জানে না, যদি কোনো দিন সুযোগ পাই হয়তো রাত্রিকে ছবিগুলো দেখিয়ে একদিন সারপ্রাইজ দেবে। এরপর ওরা দুজন বোট চড়তে গেলে সেখানে গিয়ে অনেক মজা করল ওরা। ধীরে ধীরে সূর্যের আভাটা যত কমে আসছে ততই লোকজন কমতে থাকছে, কিন্তু রাত্রির যেন সেখান থেকে যেতে ইচ্ছা করছে না। ওর মনে হচ্ছে এখানে যদি একটা বাড়ি বানিয়ে চিরকালের মতো থাকতে পারত তাহলে জীবনটা কতটাই না সুন্দর হতো। সূর্যাস্তের কিছু আগেই ওরা বেরিয়ে গেল ওখান থেকে, উদ্দেশ্য হোটেলে গিয়ে পৌঁছানো। আজকে রাত্রি নিঝুমের সাথে যে সময়গুলো কাটিয়েছে সেই সময়গুলো কোনো দিনও কাটাতে পারবে ও ভাবিনি, কারণ কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কটা তিক্ততাময় হয়ে গেছিল, এগুলো কোনো দিনও কল্পনা করেনি ও। তবু ও বুঝতে পারছে যে ও নিঝুমের অনেকটা কাছাকাছি আসতে পারছে রাত্রি। নিঝুম ও হয়তো তার দিক থেকে অনেক চেষ্টা করছে। চলুক অবিরাম সবার ভালোবাসা, এভাবেই দূর হোক সকল ভুল বোঝাবুঝি। চলবে।